আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবিসি ঢাকা। আপনারা যারা আমেরিকান এমবাসি ঢাকাতে বা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা আমেরিকান ইমিগ্রেন্ট ভিসার জন্য ইন্টারভিউ দিচ্ছেন, তারা বিভিন্ন কারণে ভিসা অ্যাপ্রুভাল না পেয়ে রিফিউজ হচ্ছেন। এই কারণগুলো নিয়ে আমি বিস্তারিত আলাপ করছিলাম। এর আগের একটি ভিডিওতে একটি কারণ নিয়ে আলাপ করেছি। সে আলাপটাও আসলে কমপ্লিট করা সম্ভব হয় নাই, ভিডিও লম্বা হয়ে যাচ্ছিল। এই ভিডিওতে আমি আরও কিছু বিষয় নিয়ে আলাপ করব এবং এই বিষয়গুলো জানা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী আছেন, এই বিষয়ে বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে বা ভিসা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইলে অথবা যে কোনো পরামর্শের জন্য পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট সেশন বুক করতে হলে ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। এর আগের ভিডিওতে ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীদের একটি বড় চ্যালেঞ্জ নিয়ে আলাপ করেছে, সেটা হচ্ছে যে সম্পর্ক প্রমাণ করা। সম্পর্ক প্রমাণ করা একটা বড় চ্যালেঞ্জ। ওই আলোচনার একটি ধারাবাহিকতা এই ভিডিওতে একটা জিনিস নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে যে এই সম্পর্কের প্রমাণ করতে গিয়ে ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীরা অনেকেই এমন হয় যে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা ইস্যু করা হয়েছে বিয়ের বহু বছর পর। ধরেন ফর এক্সাম্পল বিয়ে হয়েছে 1990 সালে, কিন্তু ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা তারা উত্তোলন করেছেন হয়তো 2010 সালে বা 2015 সালে বা 2020 সালে রিসেন্টলি। এরকম অনেক ঘটনা ঘটে। তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এই যে গত 1 বছর, এর আগের আরও 14 বছর ধরে আমি কনসালটেশন করি, মানে টোটাল 15 বছর হয়ে গেছে, 15 বছর বেশি হয়ে গেছে। সো এর আগের 14 বছরে আমি এই বিষয়গুলো ধরতে দেখি নাই। কিন্তু এখন এমনও হচ্ছে যে এই ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা ইস্যুয়েন্সটা বিয়ের অনেক পরে হওয়ার কারণে শুধুমাত্র সেটা অ্যাকসেপ্ট করছে না। এই ধরনের কিছু কেস আমি দেখেছি এবং এই ধরনের কেসে যদি এমন হয় যে এটা ম্যারেজ বেসড পিটিশন আছে, অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ পিটিশন করেছে, হাজব্যান্ড বা ওয়াইফ বাংলাদেশ থেকে যাবে, এই ধরনের ক্ষেত্রে এটা আরও বেশি জটিলতা ধারণ করে। মানে ভাই বোনের কেসের তুলনায় ম্যারেজ বেসড মানে স্বামী স্ত্রী সম্পর্ক যদি হয়, তাহলে জটিলতাটা আরও বাড়ে। এবং আরও বেশি বাড়ে যদি এমন হয় যে স্বামী স্ত্রী কেস এবং দুজনের যে কোনো একজন একাধিক বিয়ে করেছেন অথবা দুজনই একাধিক বিয়ে করেছেন। হতে পারে স্বামী আমেরিকায় থাকেন, উনি আমেরিকান সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, উনি বাংলাদেশি ওয়াইফের জন্য পিটিশন করেছেন। সেই স্বামী অতীতে বিয়ে করেছিলেন, ডিভোর্স হয়েছে, তারপর এই বাংলাদেশি যে ওয়াইফ আছে তাকে বিয়ে করেছেন, এখন এই ওয়াইফকে নেওয়ার চেষ্টা করছেন। অথবা এমন হতে পারে যে সেই স্বামী প্রথম বিয়েটা, কিন্তু বাংলাদেশ থেকে যিনি যাবেন তার হয়তো দ্বিতীয় বিয়ে। এরকম যে ইস্যুগুলো আছে, একাধিক বিয়ে, এই একাধিক বিয়েতে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে আমি দেখি যে ডিভোর্স সার্টিফিকেট ডিভোর্সের অনেক পরে উত্তোলন করা। ডিভোর্স হয়েছে 2012 সালে, ডিভোর্স সার্টিফিকেট নিয়েছেন 2022 সালে। এগুলোর কারণে কিন্তু আপনার ইন্টারভিউ সাকসেসফুল হবে না, ভিসা অ্যাপ্রুভড হবে না। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বর্তমান যে আমেরিকান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, তারা ইমিগ্র্যান্ট ফ্রেন্ডলি না। তারা পারলে ইমিগ্র্যান্টদেরকে বিভিন্ন অজুহাতে বিতাড়িত করার চেষ্টা করছে, রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আমেরিকাতে প্রবেশ করা। সো এই অবস্থায় আপনাদেরকে এমন অনেক কিছু ফেস করতে হবে যা হয়তো আগে ফেস করতে হতো না। হ্যাঁ, সময়টা খুব সহজ না, কঠিন। এটা মাথায় রেখে আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে, আপনাদের যাদের মাধ্যমে কেস প্রসেস করেছেন, যে লয়ার বা যে অ্যাটর্নি বা যে এক্সপার্টের মাধ্যমে কেস প্রসেস করেছেন, তার সাথে এগুলো নিয়ে ডিসকাস করবেন যে আমার এই প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমি কীভাবে সমাধান করব। আপনাদের প্রবলেমগুলো হাইড না করে আপনাদের লয়ার, অ্যাটর্নি, এক্সপার্ট যিনি আছেন তার সাথে ডিসকাস করবেন। ডিসকাস করে ইন্টারভিউর আগে সমাধান খুঁজবেন। ইন্টারভিউ হয়ে যাওয়ার পর কিন্তু আপনি অনেক কিছু সমাধান করতে পারবেন না। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনার আগে একটি বিয়ে হয়েছিল কিন্তু কোনো ডকুমেন্টেশন নাই, কিন্তু বিয়ে হয়েছিল, সামাজিকভাবে মানুষ জানে বিয়ে হয়েছিল, এবং আপনি দাবি করলেন যে আগে আপনার কোনো বিয়ে হয় নাই। এইভাবে ইন্টারভিউ দিলেন, কিন্তু ইন্টারভিউতে সামহাও আপনাকে ক্রস কোশ্চেন করে বয়সের কারণে হোক, বিভিন্ন কারণে হোক, অফিসার বের করে ফেললো যে আপনি আগে বিয়ে করেছিলেন। আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। যদিও আপনার ওই বিয়ের কোনো ম্যারেজ সার্টিফিকেট নাই, নিকানামা নাই, ডিভোর্স সার্টিফিকেট নাই, কিছুই নাই, কিন্তু কোনো একটা বিয়ে হয়তো হয়েছিল, সামাজিকভাবে হোক বা যেভাবেই হোক, বা কোনো একটা ঘটনা ঘটেছিল, তারপর হয়তো কোনো ডকুমেন্টেশন কালেক্ট করে নেই, বিভিন্ন ঘটনা ঘটতে পারে। সো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো
অবশ্যই যাতে ধারাবাহিক থাকে, সামঞ্জস্যপূর্ণ থাকে, বিশেষ করে যাদের স্বামী স্ত্রী সম্পর্কের মাধ্যমে আমেরিকায় ইমিগ্রেন্ট হিসেবে যেতে যাচ্ছেন তারা। ইভেন ভাই বোন সম্পর্কে যাদের, তাদের ক্ষেত্রেও এই বিষয়গুলো জটিল আকার ধারণ করে। আমি এরকম একটা কেস পেয়েছি যে শুধুমাত্র মানে ভাই বোন কেস, F4 কেস, হ্যাঁ, কিন্তু এই F4-এর যে হাজব্যান্ড তারটা ঠিক আছে, কিন্তু তার যে ওয়াইফ, সেই ওয়াইফের সাথে তার পরে বিয়ে হয়েছে। মানে এই ওয়াইফেরও আগে ডিভোর্স ছিল, এই হাজব্যান্ডেরও আগে ডিভোর্স হয়েছে, দুই ঘরের ভিন্ন ভিন্ন সন্তান আছে, কিন্তু এই ওয়াইফের যে ডিভোর্স, এই ডিভোর্সটা প্রপারলি করা হয় নাই, প্রপার ডকুমেন্টেশন নাই, টাইমলি করা হয় নাই, এরকম অনেক জটিলতা আছে। সো এই জটিলতাগুলো আসলে আপনাদেরকে হয়তো এইভাবে বলে বোঝানো মুশকিল, কিন্তু আপনাদের যদি এরকম যাদের জটিলতা আছে, আপনারা জানেন নিজেরটা নিজে, আপনারা অবশ্যই আপনাদের লয়ারের সাথে এই বিষয়ে কনসাল্ট করে তারপর ইন্টারভিউতে যাবেন, তার আগে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সম্পর্কের প্রমাণ, এটা নিয়ে প্রথম ভিডিওতে কথা বলেছি, আরও কিছু কথা বললাম সম্পর্কের প্রমাণ নিয়ে। সম্পর্কের প্রমাণটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এই ইস্যুর কারণে পান থেকে চুন খসলে ধরে বসবে এখনকার অবস্থা বলছি, এবং আপনার কেস কিন্তু দীর্ঘায়িত হবে। এমনিতেই বহু বছর পর গিয়ে একটা সোনার হরিণ ইন্টারভিউ রেট পাওয়া যায়, এবং এখন তো ইন্টারভিউ দিতে পারছেন, সব করতে পারছেন, ভিসা অ্যাপ্রুভও হচ্ছে যাদের, কিন্তু ভিসা ইস্যুয়েন্স হচ্ছে না। সো অন্তত পক্ষে আপনারা চেষ্টা করবেন যে ইন্টারভিউ দিয়ে সব কিছু ঠিকঠাক রেখে অ্যাপ্রুভালটা নিয়ে নিতে। অ্যাপ্রুভাল হয়ে গেলে কী হবে, যখন এই 75টি দেশের জন্য বাংলাদেশ সহ যে স্থগিতাদেশ আছে, এই স্থগিতাদেশ যখন উইথড্র করবে, তখন সাথে সাথে আপনাদের ভিসা কিন্তু আমেরিকান অ্যাম্বাসি চাইলে দিতে পারবে। সো অ্যাপ্রুভালটা নেওয়া অত্যন্ত জরুরি, এবং সবচেয়ে জরুরি হচ্ছে যে কোনো ধরনের জটিলতা অ্যাভয়েড করা। এই জন্য আপনাদের ইন্টারভিউর জন্য ভালো মতো প্রিপারেশন নিতে হবে, এর কোনো বিকল্প হয় না। এটা গেল এই ভিডিওর একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনাদের স্পন্সরের ডকুমেন্টসগুলো অনেকের ঠিকঠাক মতো সাজানো থাকে না, দেয়া থাকে না। যেমন অনেকের কেসে জয়েন্ট স্পন্সর আছে, এমন হয় যে জয়েন্ট স্পন্সরের রিসেন্ট ট্যাক্স ডকুমেন্ট সিয়াকে আপলোড করেন নাই, বা রিসেন্টটা করেছেন, আগের 2 বছরটা করেন নাই, বা টোটাল 3 বছরটা করতে হয় ট্যাক্স ডকুমেন্ট এবং স্যালারি স্টেটমেন্ট W2, এগুলো রিসেন্ট 3 বছরটা করতে হয়, অনেকে 2 বছরটা করেছেন। এগুলোর কারণে কিন্তু আপনাকে একটা লেটার দিতে পারে যে 2022 সালের বা 2023 সালের ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্স ডকুমেন্টসগুলো দেওয়ার জন্য। শুধু শুধু কিন্তু কেসটা ঝুলে থাকবে, অথচ এটা একেবারেই হাতের নাগালের একটা ডকুমেন্ট, এটা নিয়ে জাস্ট অনলাইনে আপলোড করে দেওয়া এবং ইন্টারভিউর সময় নিয়ে যাওয়া। সো ছোটো ছোটো কিছু গাফিলতির কারণে, না জানার কারণে অনেকের ইন্টারভিউতে গিয়ে কী হচ্ছে, রিফিউজাল হচ্ছে, অ্যাপ্রুভাল হচ্ছে না, এবং কেস দীর্ঘায়িত হচ্ছে। সো স্পন্সরের ইনকাম যথেষ্ট কিনা, অনেকের এরকম আছে, এরকমও পেয়েছি আমি যে স্পন্সরের আগের 2 বছরের ইনকাম ভালো ছিল, কিন্তু রিসেন্ট ইয়ারের ইনকাম খারাপ, যে কারণে তার ইনকাম দিয়ে যথেষ্ট হচ্ছে না, এবং সবারই স্পন্সরশিপ ঠিকঠাক মতো হচ্ছে না, এবং এই কারণে ইন্টারভিউতে গিয়ে তারা রিফিউজ হচ্ছেন, কারণ ইনকাম যথেষ্ট না। আমি আগে বলেছি 2টা বিষয়, এক হচ্ছে সম্পর্ক প্রমাণ করতে হবে, 2 হচ্ছে স্পন্সরের ফিনান্সিয়াল স্ট্রেংথ যথেষ্ট হতে হবে। সো আপনার স্পন্সরের ফিনান্সিয়াল স্ট্রেংথ কেমন, এটা জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। এবং স্পন্সর ধরে নেন জয়েন্ট স্পন্সর আছে আপনার কেসে, বা স্পন্সর আছে, কোনো জয়েন্ট স্পন্সর নাই, $2 লাখ ইয়ারলি ইনকাম করেন, এবং আপনারা বাংলাদেশ থেকে 4 জন যাবেন, ওখানে আপনার ভাই আছেন ধরেন, তার ফ্যামিলিতে আছে 4 জন, টোটাল 8 জন, $2 লাখ ইজিলি কভার করছে। কিন্তু সমস্যা দাঁড়ায় অন্য জায়গায়। এই ভাই হয়তো এর আগে বিভিন্ন জনকে জয়েন্ট স্পন্সর হিসেবে স্পন্সরশিপ দিয়েছেন, যে কারণে কী হচ্ছে, ওনার শক্তিটা কমে গেছে, ফিনান্সিয়াল স্ট্রেংথটা কমে গেছে আপনাকে সাপোর্ট করার জন্য। এগুলো হয়তো আপনি আমলে নেন নাই, বা জানেন না, বা বুঝেন নাই, বা তারাও আপনাকে তথ্য দেয় নাই, এগুলোর কারণে কিন্তু আপনি আটকে যাবেন। সো এগুলো সব বুঝে শুনে তারপরেই আসলে আপনাদের ইন্টারভিউতে যাওয়া উচিত। এটা হচ্ছে আমার মূল কথা। আমাদের মাধ্যমে ইন্টারভিউ প্রিপারেশন নিতে হলে, বা কেস প্রসেস করাতে চাইলে, বা যে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে। বাট আমি বলতে চাই যে আপনাদের যার যে লয়ার আছে, এক্সপার্ট আছে, অ্যাটর্নি আছে, তার পরামর্শ নেন, যিনি কেসটা হ্যান্ডেল করেছেন তার পরামর্শ নেন, এটা খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।